জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইটি হ্যাকে জড়িত বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এবার মানুষ পরিবর্তন চায়। ক্ষমতায় গেলে জীবন দিয়ে নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেন তিনি। এসব জনসভায় তিনি আরও বলেন, সরকারে গেলে এমন দেশ গঠন করা হবে যেখানে ধনী গরিব সবার জন্য আইন সমান হবে। শুধু তাই নয়, জামায়াত সরকার গঠন করলে নারীর দিকে কেউ বদ নজরে তাকানোর সাহস পাবে না। নারীদের মাস্টার্স পরীক্ষা পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, সারা দেশে মুক্তির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবার মানুষ পরিবর্তন চায়। বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদেরই 234 জন শেষ। তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে। এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে। যাদের মানুষ মারা গেল, যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলা বাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না, তাদেরকে এখন বলা হচ্ছে জালেম। কোনো কালো চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার, কাউকে এবার কোনো ছাড় নেই। এবারের নির্বাচনে ভোট জালিয়াতির সুযোগ নেই। দীর্ঘ 15 বছর পর জাতি একটি ভালো নির্বাচন পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, বিগত নির্বাচনের আগের রাতেই ভোট চুরি হয়েছে। এবার সেই শঙ্কা নেই। প্রতিপক্ষ জামায়াত প্রার্থীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সমালোচনা করার আগে কার সম্পর্কে বলছেন সে ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখবেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্লোগানের রাজনীতি শেষ, কাজের রাজনীতি করতে হবে। 15 বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে 3টা নির্বাচন হয়েছে, কোনটাতে আমরা ভোট করি নাই। ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি। এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারবো। আগামী রোববার রাজধানীর নয়াপল্টনের শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। আগামী 9 ফেব্রুয়ারি সোমবার আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই জনসভাটি অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব তারেক। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামীকাল 3টায় এই বিএনপির নির্বাচনী যে ইস্তেহার, সেই ইস্তেহার ঘোষণা করা হবে। রাজধানীর মহল্লা থেকে অলিগলি সবখানে চলছে নির্বাচনী প্রচারণা। কিছু আসনে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে ঢাকার বেশিরভাগ আসনে। প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন জোট ও দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে পোস্তগোলা এলাকায় প্রচারণা চালায় ঢাকা 4 আসনের জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। অভিযোগ করেন, সরকার এখনও অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এদিকে একই আসনে পূর্ব জুরাইনে এক পথসভায় অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ। এ সময় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী নেতাকর্মীদের ওপর হেনস্থার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমান নির্বাচনী প্রচারণায় বলেন, 12 ফেব্রুয়ারি সারা দেশে ভোট বিপ্লব হবে। অন্যদিকে নালা খনন, জলাবদ্ধতা নিরসন ও তরুণদের কর্মসংস্থানের আশ্বাস দেন ওই আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। অবৈধ অস্ত্র উদ্ধার এখনও কার্যকর আমরা দেখছি না। এরপর সন্ত্রাসীদের গ্রেপ্তার হচ্ছে না। কালো টাকার যে প্রভাব নির্বাচনের ক্ষেত্রে হয়ে থাকে সেটার ব্যাপারে যে মনিটরিং
সে কার্যকর কোনো মনিটরিং আমরা লক্ষ্য করছি না। আমরা আচরণবিধি মেনেই চলছি, কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে শুধু আমাদেরই ঢাকা শহরে না, আমার আসন না, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে একটি দলের নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছেন। 12ই ফেব্রুয়ারি আমরা মাঠে নামবো এবং জনতার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা চাই না কেউ উদ্দেশ্যমূলক ভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, মিথ্যা অপপ্রচার করুক। যেই অপপ্রচার ভোট বাহিনী দ্বারা করা হয় সোশ্যাল মিডিয়াতে, জনগণকে মানে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়। সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণা। গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক সহ নানা কর্মসূচিতে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এছাড়া অনেক প্রার্থী তুলেছেন নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। খুলনা নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় খুলনা 5 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পানির স্রোতের মতো কালো টাকা বিলানো হচ্ছে বলে অভিযোগ করেন। দিনাজপুরের নির্বাচনী প্রচারের সময় বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন ধানের শীর্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। কক্সবাজারে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাহিদ ইসলাম ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রাখেন। নির্বাচনে কারচুপি হলে জনগণ তা রুখে দেবে বলে জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে কক্সবাজারের চকরিয়া নির্বাচনী গণসংযোগ চালান বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। এদিকে ফেনী 11 দলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনেছে তাদের নেতাকর্মীরা। জেলা রিটার্নিং অফিসারের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান ট্রাক প্রতীকের প্রার্থী তারেকুল ইসলাম। আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি আজকে। সংশয় এই কারণে যে নির্বাচনের এখনো 1 সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে। নির্বাচনে যদি কারচুপি হয়, কোন ষড়যন্ত্র হয়, তাহলে এই জাতি সেটাকে রুখে দেবে, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেবে না। তারাই নতুন জানেন যারা 5ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যখন সারা জাগালো তখন আল্লাহ মাফ করুক, তখন দেশ প্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে সবল দিয়ে ওনাকে শিখবে। এদিকে উৎসব মুখর পরিবেশের মধ্যেই নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। ঝিনাইদহ 4 আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের 2টি নির্বাচনী অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামে এই হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে চাঁদপুর 4 আসনের ফরিদগঞ্জ উপজেলার 16 দানা এলাকায় স্বতন্ত্র প্রার্থী এমি হান্নানের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। ধানের শীষ প্রতীকের নেতা কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এতে প্রার্থীসহ অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্থার ঘটনায় বিএনপির 7 কর্মীর বিরুদ্ধে সমন জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বৃহস্পতিবার পৃথক 2টি অভিযোগ আমলে নিয়ে আগামী 8 ফেব্রুয়ারি অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে সামারি ট্রায়ালে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল।
অভিযোগে বলা হয়, গত 2 ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ধুলিয়ানি ও হাকিমপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে নারী কর্মীদের উপর হামলা চালানো হয়। পাশাপাশি গালিগালাজ, শারীরিক লাঞ্ছনা এবং মোবাইল ফোন ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। কমিটির মতে এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন এবং এটি দণ্ডনীয় অপরাধ। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে চৌগাছা থানার ওসিকে। 5 আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ তুলে তাদের নতুন জালেম হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এই জালেমদের বিরুদ্ধে রুখে দেওয়ার সময় হয়েছে 12ই ফেব্রুয়ারি। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড় ঘোপে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ আরও বলেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। বলেন, নির্বাচনে যে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র এই জাতি রুখে দেবে। এ সময় তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। নির্বাচনে যদি কারচুপি হয়, কোনো ষড়যন্ত্র হয়, তাহলে এই জাতি সেটাকে রুখে দেবে। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেবে না। তারাই নতুন জানেন যারা 5ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের ফল ঘোষণার 3 দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন। স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। সেটা আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে বলেছি। এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনিও হতে পারেন। আর বলেছি 3 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন। নির্বাচনের পর 16 ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে। উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সেটা যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই কাজটা করা যাবে। 2014 সালের ইলেকশনে 115 জন মারা গিয়েছিল, 2018 সালের ইলেকশনে 22 জন মারা গিয়েছে এবং 2024 সালে যেটা একটা শ্যাম ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে 6 জন মারা গিয়েছে। ভায়োলেন্স আছে, ইলেকশন রিলেটেড ভায়োলেন্স, সেগুলো কম্পেয়ার করে আমরা দেখেছি যে এইবার ইলেকশন যথেষ্ট পিসফুল এবং মানুষের যে উৎসাহ, এটা মানে কল্পনাতীত। আরো নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তাই বড় কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কার্যক্রম দেখতে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তানে সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পরে বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় ভোট সুষ্ঠু করতে পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে মাঠ পর্যায়ে প্রায় 1,10,000 সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। একটা ভোট তখনই সফল হবে যখন
ভোটাররা নির্বিঘ্নে, সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তার মতামতটা দিতে পারবে। একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের এটা হলো মূল প্রধান উপজীব্য, এবং যে কারণেই আমরা কিন্তু সার্বক্ষণিক এই চেষ্টাটাই করছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বেলা 12টায় বরগুনায় নৌবাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে এসে নৌবাহিনী প্রধান একথা জানান। নৌবাহিনীর সকল সদস্যদের নির্বাচনের আগে ও পরে 2 থেকে 3 দিন সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দেশ ও জাতি একটি সুন্দর ও নিরপেক্ষ ভোটের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি। আমরা সবাই একসাথে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমি চাই এই নির্বাচনে আপনার প্রতিটি সদস্য, অফিসার, নাবিক প্রত্যেকে আন্তরিকতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং নির্ভয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন। জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শরীফ ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। এ নিয়ে ব্রিফ চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা। মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোনো ধরনের নাম গন্ধ এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে একজন কমিশনারকে, ওয়ার্ড কমিশনারকে মাস্টারমাইন্ড বানানো হয়েছে না? এই মাস্টারমাইন্ড কোথা থেকে এই খুনের সাথে যুক্ত হয়েছে তার কোনো তথ্য এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে খুনি সে যে আওয়ামী লীগের হানিফের সাথে যে তার সিঙ্গাপুরে বৈঠক হয়েছে সেই ব্যাপারে এইখানে কোনো তথ্য নাই। এইখানে এই খুনি চক্রের সাথে যারা আমাদের সেন্টারে এসেছিল, ইনকিলাব সেন্টারে, তাদের অনেকের ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য নাই। এই চার্জশিট যদি গ্রহণ করা হইতো তাহলে বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কারো কোনো শাস্তিই হইতো না, কারণ যেই 2 জনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় নাই। তার মানে সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত। আমরা আদালতে গিয়ে সেই চার্জশিটের ব্যাপারে নারাজি দিয়েছি। আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না। যতক্ষণ পর্যন্ত এই খুনের পেছনে যারা রয়েছে তাদেরকে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করা না হবে ততদিন পর্যন্ত এই চার্জশিট আমরা গ্রহণ করব না। পরবর্তী সময়ে ডিবির কাছ থেকে নিয়ে সিআইডির কাছে এই চার্জশিটের জন্য তাদের কাছে তদন্তের ভার দেওয়া হয়েছে। সিআইডি এখন প্রতিনিয়ত তদন্তের তারিখ পেছাচ্ছে। চার্জশিট দাখিলের মানে তার তদন্ত আর শেষ হয় না এবং কিয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না। যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমাদের অপশন 3টা। নাম্বার 1, জাতিসংঘের অধীনে, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 2, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 3, জাতিসংঘের অধীনেই শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে আমাদের কোনো দাবি নাই। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী, যিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার স্ত্রীকে বাহিরে নিয়ে আসেন নাই, তার স্ত্রীও কোনোদিন বাহিরে বের হওয়ার প্রয়োজন বোধ করেন নাই, আজকে বিকাল 4টা, এখন বাজে কয়টা? এখন 12টা পার হয়ে গেছে। 8 ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে। একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করে নাই। তার সন্তান 11 মাস বয়স, দুধের বাচ্চা, বাসায় বসে কান্নাকাটি করছে। সে এখনো বুকের দুধ খায়।
যারা এখানে মা আছেন আপনারা বুঝবেন যে সন্তান ছাড়া একটা মা দুধের বাচ্চা কিভাবে দূরে থাকে। 2 ঘন্টা তার শিশু সন্তানকে গেটের বাইরে দাঁড় করায় রাখা হয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের বিষয়ে ব্রিফ করছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম। এদিকে জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যার পরে প্রশাসন বল প্রয়োগ করেছে বলে অভিযোগ করছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। গণমাধ্যম কর্মীদেরকে যমুনা এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এর আগে বিকেল 4:30টার দিকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা না এলে যমুনার আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন জাবের। 1 ঘন্টা পর ইনকিলাব মঞ্চের কর্মীরা অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ তার। এ সময় জাবের বলেন, বিচারের দাবিতে হাদির স্ত্রীর সঙ্গে প্রয়োজনে তার সন্তানকেও নিয়ে আসা হবে যমুনার সামনে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিমান বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৃহস্পতিবার রাজধানীতে বিমান বাহিনী ঘাঁটি বাসারে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। বলেন, নির্বাচনে বিমান বাহিনীর 3730 জন সদস্য কাজ করবে। পাশাপাশি মাঠ পর্যায়ে 1250 জন আগামীকাল থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে। দেশের মোট 35টি উপজেলায় সেনাবাহিনীর সাথে যৌথভাবে তারা কাজ করবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের নির্দেশনা প্রয়োগে গুরুত্ব দিতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা বিভিন্ন সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিমান বাহিনী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। নির্বাচনকালীন অপতথ্য রোধে কন্টেন্ট ডাউন করতে মেটার সাথে ইসির আলোচনা চলছে। এক্ষেত্রে নেটের স্পিড না কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিকেলে ইইউ পর্যবেক্ষকদের দলের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। এখন পর্যন্ত দেশের 116 সংসদীয় আসনে ব্যালট পেপার সরবরাহ হয়েছে উল্লেখ করে বাকি আসনগুলোতেও আগামী 7 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানোর কথা জানান তিনি। বলেন, রিটার্নিং অফিসারের মাধ্যমে বিদেশ থেকে 1,07,000 ব্যালট দেশে পৌঁছেছে। এদিকে সিএসির সাথে বৈঠকে আসন্ন নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের অংশগ্রহণের প্রত্যাশার কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। ইইউ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে পর্যবেক্ষক দলের প্রধান জানান, নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে আলোচনার কথা। এ সময় ইসির কার্যক্রম নিয়ে সন্তোষ জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। Our role here is to observe and then to transmit our observations afterwards when the mission will be over. But we, of course, as an interested party, are also looking forward and we are keeping fingers crossed for Bangladesh to have really a transparent, a participatory and a credible elections next Thursday. 116টা কেন্দ্রের ব্যালট পেপার আমরা পাঠিয়েছি এবং রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়ে দিয়েছি, আর বাকিটা আমরা ইন দ্য প্রসেস, এবং আমরা আগামী 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ বাকি ব্যালটগুলো পৌঁছে দিতে পারবো। ঢাকার পক্ষ থেকে সম্মান ও কাজের সম্পর্ক চাওয়ার পরও বাংলাদেশ ভারত সম্পর্ক থমকে আছে। নির্বাচিত সরকারের সঙ্গে এই সম্পর্ক স্বাভাবিক হবে এই প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার। নিজ মন্ত্রণালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে কোনো বিদেশি চাপ নেই। ভূরাজনীতি বিবেচনায় সবসময় সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্যই পরবর্তী সরকার যারা আসবে তারাও এই বিষয়গুলো বিবেচনা করেই তাদের সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থে, যে আসলে আমাদের স্বার্থ কোথায়। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা
জানতে চেয়েছে কেউ কেউ, সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করেনি যে এটা করেন বা আপনাদের উচিত এটা করা ইমিডিয়েটলি, এরকম কথা কেউ কখনো বলেনি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 7 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন রাজসাক্ষী সাবেক এসআই আফজালুল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। আদালত সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সাবেক এসপি আসাদুজ্জামান রিপন, আবদুল্লাহিল কাপি, সাবেক এএসপি শাহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুদুর রহমান, নির্মল কুমার দাস এবং আরাফাত হোসেন আরজু সহ 7 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নৌ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরে 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন শ্রমিক কর্মচারীরা। এর আগে বৈঠক শেষে নৌ উপদেষ্টা বলেন, দেশ ও বন্দরের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই এনসিটি বিদেশি অপারেটরকে দেয়ার চুক্তি হবেই। এটি ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, কিন্তু পোর্ট বন্ধ রাখা কারোরও কোনো এখতিয়ার নাই। এবং এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক লোকের ইন্ধনও আছে, যে যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে। বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত না করা গেলে এই সরকারও ব্যর্থতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধীদের প্রত্যাশা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি নির্বাচনে প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। প্রতিবন্ধী মানুষ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর মতো প্রতিবন্ধী মানুষের যে সমান অধিকার নিয়ে একই ধরনের পরিবেশে ভোট দেওয়ার মতো তাদের যে সক্ষমতা যতটুকু আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার করে উপযোগী পরিবেশ সৃষ্টি করার মতো দায়িত্ব যে প্রতিষ্ঠানগুলোর যে কর্তৃপক্ষের, তাদের সকলের কাছে আহ্বান যে আপনারা এই বিষয়টিকে বিশেষভাবে সচেতনভাবে বিবেচনায় নিয়ে আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। প্রতিবন্ধী ভাই বোনদের ট্রান্সপোর্ট বা সাথে একজন কি বলে যে অ্যাসিস্ট্যান্ট গাইড বা সহযোগী কথা বলছি। এবারে নির্বাচনে অপতথ্য মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সঠিক তথ্য ছড়াতে মূল ধারার গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত আলারদ গুলব্রান্ডসন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান এবং নিজ দেশের নির্বাচনী সংস্কৃতির কথা তুলে ধরেন। ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা রক্ষা করে নির্বাচন হলে স্থিতিশীল গণতন্ত্রের পথ টেকসই ও দীর্ঘমেয়াদী হবে। Let's prepare for its upcoming election. We follow developments with great interest and hope. Free, fair and inclusive election with high electoral integrity are the cornerstones of any democracy. And do you have the skills to understand the information? And this is really important because, you know, it's already been mentioned about misinformation, social media. I think you all have experienced these things. So it also very much depends on your skills and whether or not you trust the information that is there and whether or not you think that the information reflects your voice, because part of an election is to reflect the voice of the people. নতুন করে আরও 1719টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে যাচ্ছে। আবেদন পাওয়া 3615টি প্রতিষ্ঠানের মধ্য থেকে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রম চালু করতে বছরে অতিরিক্ত প্রায় ৬৭০ কোটি টাকা প্রয়োজন হবে। অর্থ বিভাগের অনুমোদন মিললে আগামী সপ্তাহ থেকেই নতুন প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে। তালিকায় রয়েছে ৪৭১টি নিম্ন মাধ্যমিক, ৬২৩টি মাধ্যমিক, ১০৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১৪৫টি কলেজ এবং মাদ্রাসা শিক্ষার বিভিন্ন স্তরের আরও কয়েকশো প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের অনুকূল কাজের পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবসায়িক কার্যক্রম ম্যানুয়াল থেকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তর এবং দুর্নীতি কমানোর তাগিদ দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ গোলাম মোয়াজ্জেম। বলেন, ডিজিটালাইজেশন হলে সেবার গতি বাড়বে, স্বচ্ছতা নিশ্চিত হবে এবং হয়রানি কমবে। বৃহস্পতিবার এফবিসিসিআই এর মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। আলোচনায় অংশ নিয়ে দুদক সচিব বলেন, ব্যবসায়িক খাতের যে কোনো বিষয় নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা নিয়ে কাজ করবে দুর্নীতি দমন কমিশন। সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে লাইসেন্স ডুপ্লিকেশন এবং নবায়ন সমস্যা, শুল্ক কমানো, ব্যাংক ইন্টারেস্ট এবং পণ্যের উপর একাধিক ট্যাক্স কমানো সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের যে কোনো ধরনের হয়রানি কমাতে দুদকের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সঙ্গীত পরিচালক আয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা সহ এবার 10 জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক 2026। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও অন্যান্য যারা পদক পাচ্ছেন তারা হলেন চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ। আর প্রতিষ্ঠান ব্র্যান্ড মিউজিকে ওয়ারফেজ। নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার লাউসার এলাকায় রাস্তার পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করার পর মরদেহ সেখানে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তে কাজ করছে পুলিশ। লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ সজীব নামে 2 যুবককে আটক করা হয়েছে। সকালে সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু বিষয়টি নিশ্চিত করেন। বুধবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলিয়াপুরের সীমানাবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জব্দকৃত আলামত সহ তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিপুল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আউলিয়া পুকুর ইউনিয়ন ও ভিয়াইল ইউনিয়নে পথসভায় বক্তব্য দেন দিনাজপুর 4 আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি আলহাজ আখতারুজ্জামান মিয়া। বলেন, চিরির বন্দর খানসামা উপজেলার মানুষ দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন হবে বলে আশা করেন তিনি। নির্বাচিত হলে চিরির বন্দর খানসামা উপজেলায় তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করেছে। শুক্রবার পারমাণবিক আলোচনায় বসবে ইরান যুক্তরাষ্ট্র। ওমানের মাসকাটে সকাল 10টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকটি আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ায় ওমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গুরুত্বপূর্ণ এই আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনও। এর আগে মঙ্গলবার বৈঠকটি আয়োজনের নির্দেশ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকের মূল বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার অঙ্গীকার, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধি নিষেধ এবং ইরানের মিত্রদের অস্ত্র সরবরাহ সীমিত করা। দীর্ঘদিন ধরেই এই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে ওয়াশিংটন ও কিয়েভের মত। বৃহস্পতিবারও এই আলোচনা অব্যাহত থাকবে বলে আশা ইউক্রেনের। প্রতিনিধিদের বৈঠক শেষে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেনের অবস্থা খুবই স্পষ্ট। যুদ্ধ বন্ধের অন্যতম শর্ত কিয়েভের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করা এবং রাশিয়ার উপর চাপ প্রয়োগ করা। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শান্তিপূর্ণ সমাধানের দরজা খোলা রয়েছে, তবে কি কার্যকর সমাধান না আসা পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়া। তিনি আরও বলেন, ত্রিপক্ষীয় আলোচনার ফলাফল সম্পর্কে রাশিয়া কোনো বিবৃতি জারি করবে না। আর মার্কিন প্রতিনিধি মার্কো রুবিও বলেছেন, আলোচনায় বেশ কিছু বিষয়ে অগ্রগতি এসেছে। এর আগে 23 ও 24 জানুয়ারি তাদের মধ্যে প্রথম দফার বৈঠক হয়েছিল। এবার খেলার প্রসঙ্গ। পিএসএল নিলামের আগেই মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। মুস্তাফিজুর রহমানকে ৬,৪৪,০০,০০০ রুপিতে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কালান্দার্সরা। বাংলাদেশি মূল্যে টাকার অঙ্ক প্রায় ৩ কোটি টাকা। ফেসবুক পেজে দেয়া পোস্টে মুস্তাফিজকে বাংলাদেশি ভাই হিসেবে সম্বোধন করে লিখেছে, ওয়ান্স আ কালান্দার্স অলওয়েজ আ কালান্দার্স। এর আগে 2016 ও 2018 সালেও লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ফিজের এবারের অন্তর্ভুক্তিকে পরিবারে ফেরা বলে উল্লেখ করেছে দলটি। মুস্তাফিজের এবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল আইপিএলে, তবে উগ্রবাদীদের হুমকির মুখে 3 জানুয়ারি বিসিসিআই তাকে আইপিএল থেকে অব্যাহতি দেয়। তবে আইপিএল থেকে বাদ পড়ার 1 মাসের মাথায় পিএসএলে দল পেলেন বাংলাদেশি এই পেসার। হামজা চৌধুরীকে নিয়ে স্বস্তির খবর বাংলাদেশের। গোড়ালির চোট থেকে সেরে উঠতে করা লাগবে না অস্ত্রোপচার। গত শনিবার ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে মাঠে নেমে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। চোটকে গুরুতর মনে হলেও ধারণা করা হচ্ছে 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই সেরে উঠবেন হামজা। চলতি বছর মার্চের শেষ দিকে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ ফুটবল দল। তবে ইনজুরির কারণে হামজাকে ম্যাচগুলোতে পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত বছরের মার্চে হামজা দলের সাথে যুক্ত হওয়ার পর ফুটবল নিয়ে উন্মাদনা বেড়েছে বহু গুণে। এশিয়ান কাপের বাছাইয়ে 22 বছর পর ভারতকে হারায় বাংলাদেশ। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই নিয়ম রক্ষার ছিল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সবাইকে সমান নজরে দেখছে না বলে অভিযোগ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নাসির হুসেইন। ভারতকে এক পেশে সুযোগ সুবিধা দিচ্ছে আইসিসি, এমনটাও মনে করছেন তিনি। ক্রিকেটের স্বার্থে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। Recent crisis started. Rahman is playing for Kolkata in the IPL, or he's in the squad, and inexplicably he's just suddenly the BCCI say, no, you're going to take him out of that squad. If it had been India, and in the future, if India a month before a tournament say our government does not want us to go and play in that country in a World Cup, would the ICC have been so firm and say, you know the rules, bad luck, we're knocking you out? That is the only question that all sides ask for, is consistency. You have to treat Bangladesh the same as you treat Pakistan and the same as you treat India. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।